অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি স্বাধীন, সার্বভৌম, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, পক্ষে কিংবা বিপক্ষে? বা তিনি কি দেশপ্রেমিক? তিনি কি আমেরিকার এজেন্ট? তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন? তিনি কি প্রথম আলো গ্রুপ রয়েছেন, প্রথম আলোর যে সকল বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক রয়েছেন তাদের দ্বারা প্রলুব্ধ, তাদের দ্বারা প্রভাবিত, তাদের দ্বারা পরিচালিত? নাকি তিনি যাদের কথা বলেন সমন্বয়ক, অর্থাৎ সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন, সেই আন্দোলনের প্রতিনিধি রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে উপদেষ্টা রূপে তার সঙ্গে রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন? নাকি এই সরকারের পেছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে? তিনি কি সেনাবাহিনীর অধীন, প্রভাবাধীন, নাকি সেনাবাহিনী তার অধীন? অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাবো সাধ্যমতো। একথা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো ক্ষমতার যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে, এমনকি পাকিস্তান জমানাতে, সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনোদিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয়নি। আরেকটি হয়েছে, সেটা হলো নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে, কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাব দেখিয়ে কিংবা লন্ডন, আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয়, আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয়। আমাদের দেশের যে মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর যে গঠন, পুরোটাই পাকিস্তানি সেনাবাহিনীর আদলে করা হয়েছে। এমনকি আমাদের যে সিভিল সার্ভিস, ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, এটিও পাকিস্তানের মতো করে করা আছে। তো এর ফলে আমরা কোনো অবস্থাতেই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে পাকিস্তান জমানার যে চিন্তা চেতনা, মন মানসিকতা এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে, ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। এটা হলো বাস্তবতা। কেন পারিনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা, কিন্তু আমরা যেতে পারিনি। দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি। পাকিস্তানের জুডিশিয়ারিটা, আমি যেহেতু আইনের ছাত্র, আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয়। এমনকি অনেক ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে, নিম্ন আদালতের কথা বলছি না, ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট, তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির, এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি। ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে, অবিচার হয়েছে, তারপর ডাউনফল হয়েছে সবকিছুর, সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কী সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি। সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে, চড় থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আবার দ্বিতীয় স্টেজে এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন, প্রধান বিচারপতি সহ, তারা জনরোষের শিকার হয়ে, প্রথমত দুইজন বা তিনজন বিচারপতি, তারা জনরোষের শিকার হয়ে পথে, মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন। আর বাকিরা জনবিক্ষোভের মুখে, ছাত্র বিক্ষোভের মুখে নজিরবিহীনভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই, কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা অ্যাপিলেট ডিভিশনে ছিলেন তাদের অনেকেই চিনতাম, প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে, হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি, এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে, দৃষ্টান্তমূলক কাজ করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি, কখনো চলেনি। বিভিন্ন সময় এটাতে এরশাদ বলেন, বেগম জিয়া বলেন, হাওয়া ভবন বলেন, শেখ হাসিনা বলেন, তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এই বাহিনীটি যারা তরুণ তুর্কি, তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয়নি এবং আপ টু কর্নেল পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল পর্যন্ত তারা সবসময়ই তাদের যে প্রফেশনালিজম এটি বজায় রাখার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, এখানে যারা সৈনিক, এই সৈনিক যারা, তারা হলেন সেনাবাহিনীর প্রাণ। তাদেরকে কখনোই এই রাজনীতিতে সম্পৃক্ত করা যায়নি। রাজনীতির যে ভ্রষ্টাচার এটি সাধারণ সৈনিকদের মধ্যে প্রবেশ করেনি। তো কর্নেলের উপরে যে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, দেন জেনারেল, এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে পদবিগুলো রয়েছে এখান থেকে, অর্থাৎ মূল কমান্ড, ব্রিগেড কমান্ড থেকে শুরু করে, মানে ব্রিগেড কমান্ড থেকেই সরকার যারা দলীয় রাজনীতি করেন তারা চেষ্টা করেছে এদেরকে কলুষিত করার জন্য। তো যা হোক, সেভাবে চলছিল এবং এর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, বহু উত্থান পতন হয়ে আজকের সেনাবাহিনী বর্তমান জায়গাতে পৌঁছে গিয়েছে। এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন। এটি ইটস এ রং সিলেকশন অফ শেখ হাসিনা। তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটা হলো তিনি সাহসী, তিনি মেধাবী, তিনি বিবেকবান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল। এটা তার ব্যক্তিগত পরিচয়। এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো, জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল, তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের, আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন, এরকম লোভী, এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি, কখনোই করতে পারেনি। তো যখন এই ভদ্রলোককে সিলেক্ট করা হলো, তার একমাত্র যোগ্যতা শেখ হাসিনা মনে করেছিলেন আত্মীয়। ঠিক আছে, আত্মীয়। তিনি যার আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন, তার